স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। জানাবো খবরের বিস্তারিত। আগামীতে সব নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল হচ্ছে। সেই সাথে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা ও সীমানা নির্ধারণ আইনে পরিবর্তন আনতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ডিসেম্বরের মধ্যে প্রস্তাবিত সংস্কারের সুপারিশ সরকারের কাছে পাঠাবে কমিশন। দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মহলের কাছ থেকে পাওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে সুপারিশমালা। 2008 সালের ডিসেম্বরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তাদের অধীনে অনুষ্ঠিত হওয়া 3টি জাতীয় নির্বাচন সহ বেশিরভাগ স্থানীয় সরকার নির্বাচনই ছিল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। যে কারণে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে দিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছে কমিশন। এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে যেসব নির্বাচন কমিশন গঠন হয়েছে তা নিয়ে ছিল নানা প্রশ্ন। যে কারণে সংস্কার কমিশন আইনের ধারায় পরিবর্তন আনা অপরিহার্য হয়ে পড়ে। কমিশন মনে করে আইনের সংশোধনী আনা গেলে পরবর্তীতে কমিশন গঠনে সরকার কোনো প্রভাব রাখতে পারবে না। এসব নিয়ে কথা হচ্ছিল নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সাথে। বলেন তার কমিশন নির্বাচনের স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত, না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। তো এই না ভোটের বিধান ফিরিয়ে আনার ব্যাপারে ব্যাপক জনদাবি রয়েছে। তো এটা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। তো আমার মনে একটা জিনিস আমরা নিশ্চিত করে বলতে পারি যে ইভিএম ব্যবহৃত হবে না আগামী নির্বাচনে। বলেন নির্বাচন কমিশনকে কিভাবে স্বাধীন করা যায় কিংবা জনগণের কাছে ইসির দায়বদ্ধতা কতটুকু তারও সুপারিশ থাকবে। নির্বাচন কমিশনের জন্য একটা নতুন আইন প্রণয়ন করা, এগুলো করার ব্যাপক দাবি আছে। তো আমরা এগুলো বিবেচনা নিয়ে আমরা পর্যালোচনা করছি। এই প্রক্রিয়ায় এরই মধ্যে 22টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে সংস্কার কমিশন। তাদের নিয়ে নিয়মিত বৈঠকও হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে 31শে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এই সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে ডিসেম্বর শেষ দিকে, যখন আমরা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়ে সব ষড়যন্ত্র সীমান্তে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রশিক্ষিত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। তারা বলেন বাংলাদেশের সব ধর্মের মানুষ ভালো আছেন, কোনো বিভেদ নেই। এরপরও ভারত দেশে বিদেশে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন করা হচ্ছে বলে অপপ্রচার করছে। সকালে মহাখালীর রাওয়া কমপ্লেক্সের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা প্রতিবাদ সমাবেশে এসব অভিযোগ তোলেন। এ সময় দেশের যে কোনো সংকট একসাথে মোকাবেলা করার ঘোষণাও দেন তারা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়তে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির আভাস দেন তারা। এরই অংশ হিসেবে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে নীরব পদযাত্রা করা হবে বলেও জানান অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। ভারতের আধিপত্যবাদী আগ্রাসন এবং ভারতের মিথ্যাচার প্রপাগান্ডা এগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক অফিসার এবং সৈনিকরা সকলে আমরা একত্রিত হয়েছি। ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র ছিল না। ভারত কোনোদিনই আমাদের কল্যাণ চায় নাই। মোদী সরকারকে মনে রাখতে হবে, দিস টাইম দ্য ওয়ার উইল বি অন ইন্ডিয়ান সয়েল, নট ইন বাংলাদেশ সয়েল। বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। খুনিদের যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে ও জীবন দিতে ছাত্র জনতা প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে 105 শহীদ পরিবারের কাছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। খুনি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করার পাশাপাশি স্বৈর শাসক হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝুলাতে হবে বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এছাড়া আন্দোলনে হাসপাতালে যেসব পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে তাদের প্যাথোলজিক্যাল খুনি বলেও মন্তব্য করেন তিনি। এতে উপস্থিত আছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্যান্য সমন্বয়করা। এই খুনির নাম এখনো যারা এই বাংলাদেশে নতুন করে নিতে চায়, এস্টাবলিশ করতে চায়, আপনারা সেই খুনির যারা দোসর আসলে তাদেরকে এই জিনিসগুলো দেখান।
যে যার আসলে বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, ছেলে হারিয়েছে, মানে এদের যে এই যে আর্তনাদগুলো, এই আর্তনাদগুলো আমরা আপনারা পুরো পৃথিবীর সামনে তুলে ধরুন। উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত। দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার সাথে সাথে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কমতে থাকে। উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে জেলার সড়ক মহাসড়কগুলো। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা নেমেছে 12.2 ডিগ্রি সেলসিয়াসে। শীতের কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন তারা। অনেকে আবার খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। হঠাৎ করে প্রচণ্ড শীত পড়া শুরু হয়ে গেছে, শীতে বাইরে বেড়ানো যাচ্ছে না। বেকায়দা ঠান্ডা, গাড়ি বাড়ি চালাইতে পারতেছি না, হাত মাত অবাস হয়ে যাইতেছে। ঠান্ডা, খুব কুয়াশা, কাজে যাওয়া যায় না, কাজের জন্য মানুষে খুব কষ্ট পাচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বিচারিক স্বাধীনতার ঘাটতি শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক সরকারের সদিচ্ছার অভাবে বিচার বিভাগ আলাদা করা যায়নি। সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট বিবেচনায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের এখনই শ্রেষ্ঠ সময় বলেও মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতি মনে করেন, আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষ, নিরপেক্ষ ও আইনের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। To institutionalize transparency and meritocracy in the appointment process of apex court judges, as well as posting and transfer guidelines for district judiciaries aimed at fostering consistency and fairness in judicial postings. These proposals have been formally submitted to the government for necessary action, marking a significant step toward the complete institutional separation of the judiciary from the executive branch. সামরিক আইন ঘোষণার জন্য অবশেষে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্বিতীয়বার সামরিক আইন ঘোষণা হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ক্ষমা চাইলেও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। গেল মঙ্গলবার হঠাৎই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এরপরই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। এমন পরিস্থিতিতে সামরিক আইন প্রত্যাহার সহ নানা নাটকীয়তা শেষে অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট। সংসদে অভিশংসন ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। এর আগে দ্বিতীয়বার সামরিক আইন জারি করতে পারে বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা লা জায়ে মিয়ং। তবে এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ইউন বলেন, দ্বিতীয়বার সামরিক আইন ঘোষণার কোনো সম্ভাবনা নেই। সামরিক আইন ঘোষণার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এমন সিদ্ধান্তের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সামরিক আইন ঘোষণার বিষয়ে আমি রাজনৈতিক ও নৈতিকভাবে দায়বদ্ধ। সামরিক আইনের দ্বিতীয় ঘোষণা কখনোই আসবে না। প্রেসিডেন্টের এমন ভাষণে হতাশা প্রকাশ করে প্রধান বিরোধী দলীয় নেতা মিয়ং বলেন, এই ভাষণ শোনার পর জনরোষ আরও বাড়বে। ইয়ন সুক ইয়োলের অস্তিত্ব এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার জন্য সবচেয়ে হুমকি। অবিলম্বে প্রেসিডেন্টের পদত্যাগই এই সমস্যার একমাত্র সমাধান। এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। দেশটির জাতীয় পরিষদ ভবনের সামনে স্টেপ ডাউন ইয়ন স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।